এই ইউনূসকে হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে। সামনে থাকবে ভারত, পেছনে রাশিয়া, পরোক্ষে থাকবে চীন। এরা সবাই আমেরিকার বিরুদ্ধে এখন জোটবদ্ধ হয়েছে। অবশ্য সামরিক অভিযান শেষ উপায়, কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ইউনূস পদত্যাগ করে। সর্বশেষ 2024 সাল সেনা সমর্থন ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। আপনি কি মনে করেন যে বিএনপি, জামায়াত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? পারবে না। আপনারা এটা মেনে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। 5 আগস্ট পরে যখন আওয়ামী লীগকেই ফ্যাসিবাদ উল্লেখ করা হচ্ছিল, আমরা উল্লেখ করছিলাম, মাত্র 1 বছরের মাথায় এসে এখন এই সরকারের বিরুদ্ধেই মানুষ ফ্যাসিবাদিতার অভিযোগের আঙুল তুলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। আরেকটি কথা, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে অথবা শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্তিতে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, বার্তা সংস্থা তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করছে এবং এগুলো সবগুলোই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন অন্ধকারের দিকে, সেসব বিষয় তুলে নিয়ে আসছে। আটলান্টিক কাউন্সিল এটি একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের রেভলিউশন ইজ অ্যাট এ ক্রসরোড। বাংলাদেশ যে কিভাবে নৈরাজ্যের দিকে যাচ্ছে সেই প্রসঙ্গগুলোই এই প্রতিবেদনে স্থান পেয়েছে। মজার বিষয় হচ্ছে আটলান্টিক কাউন্সিল মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। এই প্রতিষ্ঠানের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন এবং এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি আটলান্টিক কাউন্সিলের যে ওয়েবসাইট তাতেই একটি আর্টিকেল লিখেছিলেন, প্রতিবেদন দিয়েছিলেন 2024 সালের 7 আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পরে। তার সেই লেখাটির শিরোনাম ছিল হাসিনা ইজ আউট, ইউনূস ইজ ইন, ইয়ার আর দ্য 3 বিগেস্ট ফ্যাক্টরস টু ওয়াচ ইন বাংলাদেশ। অনেক কিছু লিখেছেন, পড়ে দেখতে পারেন। মজার বিষয় এই জন্য বলছিলাম, সেই আটলান্টিক কাউন্সিলে 1 বছর পর এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সম্পর্কে যেই মন্তব্যগুলো করা হয়েছে, মোটামুটি একেবারে ইউটার্ন বলা যেতে পারে। বাস্তবতা তো সেটি, মানুষ যা আশা করেছিল, মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে। কি বলছে আটলান্টিক কাউন্সিল? এখানে বলা হচ্ছে, আমি এই দীর্ঘ একটি লেখা, এর অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরছি, ব্যাখ্যার মোটামুটি খুব একটা প্রয়োজন হবে না, আমি একটু বলি আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে যে বিপ্লবের বর্ষপূর্তির সময় বাংলাদেশের নাগরিকরা এটিকে পকেট মার হিসেবে দেখছেন। চরমপন্থীরা শক্তিশালী হয়েছে, সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা টালমাটাল। জাতিকে গণতন্ত্রের দ্বার প্রান্তে নয়, বরং নৈরাজ্যের দ্বার প্রান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আটলান্টিক কাউন্সিলের এই প্রতিবেদন বলছে 5 আগস্ট 2024 হাসিনা পতনের পরপরই যা যা উল্লেখ করা হলো সংক্ষেপে, এই সবকিছুই জল করে উঠছিল প্রথম দিকে। ধর্মীয় চরমপন্থীরা দেশ জুড়ে ভাস্কর্য এবং শিল্পকর্ম ভেঙে ফেলে। এর পরপরই আল কায়েদার যে মিডিয়া উইং আল সাহাব 12 পৃষ্ঠার একটি বার্তা প্রকাশ করে, যেখানে এই ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে উল্লেখ করা হয়, ভাস্কর্য ধ্বংসের প্রশংসা করা হয়। সন্ত্রাসী হিসেবে ঘোষিত হিজবুত তাহরির ঢাকার রাস্তায় কোনো ধরনের বাধা ছাড়াই খিলাফতের জন্য মার্চ নিয়ে মিছিল করে। যদি আমরা দেখেছি পরবর্তীতে সেই মিছিলে পুলিশকে আক্রমণ করে, চারিদিকে সমালোচনার ঢেউ যখন ওঠে তখন। যাই হোক, এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপ ছিল আল কায়েদা অনুমোদিত আল আনসার আল ইসলামের শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা। শীর্ষ জঙ্গি সহ 15,000-এরও বেশি বন্দী দ্রুত জামিনে মুক্তি পেয়েছে। সারা দেশে সমন্বিতভাবে কারাগার ভাঙার ঘটনায় 98 জন দোষী সাব্যস্ত ইসলামী সন্ত্রাসী কারাগার থেকে পালিয়ে যায়। আর এখন রাস্তায় জিহাদি পতাকা উঠছে, কর্তৃপক্ষ অন্যদিকে তাকিয়ে আছে উদাসীনতার ভাব করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যদিও মুখে বলছেন বাংলাদেশে উগ্রবাদ পুনরুত্থিত হবে না, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে নারীদের একটি বড় অংশ সামনের কাতারে ছিলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, অথচ তারাই এখন মৌলবাদী শক্তির উত্থানে প্রথম আক্রান্তের শিকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে সহিংসতার মুখোমুখি হচ্ছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত 2024-এর 5 আগস্টের পর থেকে 2025-এর জুন পর্যন্ত 2442টি হামলার ঘটনা ঘটেছে। ইসলামী জঙ্গিরা ধ্বংস করেছে কয়েক ডজন সুফি মাজার এবং আহমদিয়া মসজিদ। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, তখন তিনি এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলতে রাজি নন, তিনি বলছেন রাজনৈতিক আক্রমণ। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল,
তাদের কাছে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে অন্ধকারময় বিষয় ছিল হচ্ছে জোরপূর্বক গুম এবং হেফাজতে মৃত্যুর ঘটনা। অথচ এই সরকারের প্রথম 11 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 27টি, যা 2023 সালে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল তার চেয়েও 7টি বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, এতটাই অবনতি ঘটেছে যে যা অকল্পনীয়। দায় মুক্তি নিয়ে মব সন্ত্রাস চলছে নির্বিচারে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে 179টি গণহত্যার ঘটনা ঘটেছে। এটা তারা কিভাবে হিসাব করেছে আমি জানি না। ফেব্রুয়ারিতে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যখন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হলো, পুলিশ প্রায় 20,000 মানুষকে আটক করে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থক। মে মাসে সংখ্যাটি পৌঁছেছে 48,400-তে, অর্থাৎ সারা দেশে যে গণগ্রেপ্তার ধরপাকড় শুধু মে মাসে 48,400, যা ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে যে এক মাসের মধ্যে এই পরিমাণ মানুষকে ধরা হয়েছে, যাদের প্রায় সবাই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আছে। এই প্রতিবেদন বলা হচ্ছে আটলান্টিক কাউন্সিলের দীর্ঘ এই প্রতিবেদন বলছে সন্দেহ বেড়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দিতে পারে, যাতে 2024 সালের জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র নেতাদের দ্বারা তৈরি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং তাদের মিত্র ইসলামপন্থী দলগুলোকে শক্তিশালী করা যায়। এগুলো আমরা অনবরত বলে আসছি, এগুলো একেবারে ওপেন সিক্রেট। যা যা বলা হচ্ছে এখানে তার সাথে মতবিরোধ করার খুব একটা জায়গা নেই বলা যায়। আটলান্টিক কাউন্সিল বলছে আওয়ামী লীগ নিজেই যে কর্তৃত্ববাদী কৌশলগুলোর জন্য প্রায়শই অভিযুক্ত, তাকে নিষিদ্ধ করে বর্তমান সরকারও সেই অভিযোগে অভিযুক্ত, এবং এর মাধ্যমে দেশের একটি বড় অংশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, নির্বাচনী বৈধতা ক্ষুণ্ণ হতে পারে, রাস্তায় ফিরিয়ে আনতে পারে রাজনীতিকে, এবং এর মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপন করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এটি তো আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের একটি প্রতিবেদন। 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগকেই ফ্যাসিবাদ বলে উল্লেখ করা হচ্ছিল, আমরা উল্লেখ করছিলাম, মাত্র 1 বছরের মাথায় এসে এখন এই সরকারের বিরুদ্ধেই মানুষ ফ্যাসিবাদিতার অভিযোগের আঙুল তুলছে। 5 আগস্টের পরই যখন মানুষ বঙ্গবন্ধুর নামটা উচ্চারণ করতে পারছিল না, মুক্তিযুদ্ধ শব্দগুলো উচ্চারণ করতে পারছিল না, এখন মানুষ মোটামুটি রুখে দাঁড়াতে শুরু করেছে। সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, তিনি একটি অনুষ্ঠানে বললেন যে সরকার পতনের মাধ্যমে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে মনে হয়েছিল ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে, কিন্তু পুঁজিবাদী ফ্যাসিবাদ চরম মাত্রায় রূপ নিয়েছে, যার কারণে দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে, কথিত ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে, মার্কিন সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের আধিপত্য ঘটছে। আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির একাংশ জেপি তার চেয়ারম্যান, তিনি সম্ভবত রোববারই একটি অনুষ্ঠানে যে মন্তব্য করলেন সেটি তো আরো ভয়ঙ্কর। আনোয়ার হোসেন মঞ্জুরা তারা নিজেরাও যে বিতর্কের বাইরে তা নয়, কিন্তু তারা তো কথা বলতে পারছিলেন না, এবং ধারণা করা হচ্ছিল যে সরকারের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন। ওই যে 4টে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিলেন না, 4টে জাহাজ পাঠিয়েছিলেন কয়েক মাস আগে, মাস 2-3 আগে, ওই যে চট্টগ্রাম বন্দরে তারা এসেছিল, এইটাই কারণ রাশিয়াও তারও নজর রেখেছে। ভারতের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানকে খোলাখুলি ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এবং বাংলাদেশের সৈন্য ঘাঁটি তৈরি করে এই উপমহাদেশের সামগ্রিক পরিস্থিতিকে উত্তপ্ত করবে আমেরিকা, এটা কখনোই চাইতে পারে না ভারত। সেজন্যই অজিত ডোভালের মস্কো যাত্রা, পুতিনের সঙ্গে বৈঠক, এবং শুধু তো ডোভালের সঙ্গে পুতিনের বৈঠক নয়, ওই বৈঠক শেষ হতে না হতে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দীর্ঘ ফোনে আলোচনা হয়েছে। এখানেই শেষ নয়, এই মাসের 31 তারিখে চীন যাচ্ছেন মোদী, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে যাবেন পুতিনও, সেখানে থাকবেন ইরানের প্রেসিডেন্টও, কথা হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে। এত বড় আলোচনার মধ্যে বাংলাদেশ থাকবে না, তাই কখনো হয়? ডোভালের বৈঠক, মোদীর ফোনালাপ, কোনটারই কি আলোচনা হলো বাইরে আসেনি পুরোপুরি, শুধু মোটা দাগের কথাগুলো বলা হয়েছে। শুধু বলা হয়েছে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়েছে। সূত্র মারফত যে খবর পাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওপর থেকে আমেরিকার প্রভাব জাতিসংঘ হটাতে গেলে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, তাহলেই আমেরিকার প্রভাব বন্ধ হবে। জাতিসংঘ আমেরিকার কথায় চলে, সুতরাং সেখানে আবেদন নিবেদন করে শান্তিপূর্ণ পথে ইউনূস বিদায় অসম্ভব। নির্বাচনের টোপ দিয়ে পরিস্থিতি সামলে রাখার চেষ্টা হবে ঠিকই, কিন্তু ভোট হবে না, নির্বাচনের টোপ কেবল দেয়া হবে। আর হলেও সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে না যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকে। তাহলে সে ভোট কি হবে? সন্ত্রাসী, জঙ্গি, মৌলবাদীদের সমর্থন দিয়ে জোর করে ক্ষমতা দখল রাখবে বর্তমানে যারা আছে তারা, আর এটাই চায় আমেরিকা, যেটা চায় না অবশ্যই ভারত। এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ডোভাল ও পুতিনের মধ্যে। ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই ইউনূসকে হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে। সামনে থাকবে ভারত, পেছনে রাশিয়া, পরোক্ষে থাকবে চীন। এরা সবাই আমেরিকার বিরুদ্ধে এখন
জোটবদ্ধ হয়েছে। অবশ্য সামরিক অভিযান শেষ উপায়। কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ইউনূস পদত্যাগ করেন। তারপর সেই জায়গায় নতুন জাতীয় সরকার অথবা রাষ্ট্রপতি কর্তৃক দেশে সাংবিধানিক জরুরি অবস্থা জারি করা হবে। জরুরি অবস্থা সরকারের নেতৃত্ব দেবেন এখনো পর্যন্ত যিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী, সেই শেখ হাসিনা। তিনি আন্তর্জাতিক নজরদারির মধ্যে দেশে সংসদীয় নির্বাচন করে ৩-৪ মাসের মধ্যে নির্বাচন করাবেন, করে প্রমাণ করিয়ে দেবেন যে দেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে। এইসব আলোচনা সম্পর্কে শেখ হাসিনাকে পুরোপুরি ওয়াকিবহাল রাখা হচ্ছে। সরাসরি আলোচনায় তিনি না থাকলেও তাকে সমস্ত কিছু জানিয়ে যে রাখা হচ্ছে সেটাও জানতে পেরেছি। দিল্লির সাউথ ব্লকের সূত্র জানাচ্ছে মস্কো থেকে দুবার শেখ হাসিনাকে ফোন করেছেন অজিত ডোভাল। দীর্ঘ সময় ধরে কথা হয়েছে তাদের মধ্যে। বিষয় বাংলাদেশ ছাড়া আর কোনো কিছু যে থাকতে পারে না তাদের মধ্যে, এটা নিশ্চয়ই বলার দরকার পড়ে না। যদি সামরিক অভিযান শেষ পর্যন্ত করতেই হয়, তবে কবে নাগাদ শুরু হতে পারে এই অভিযান দিনক্ষণ মেপে বলা যায় না, আমরা কেউ জ্যোতিষী নই। তবে দেরি হবে না এটা বলাই যায়। যুদ্ধের প্রস্তুতিতে জোর কদমে কিন্তু এগিয়ে চলেছে ভারত। এমন সম্ভাবনা যে প্রবল হচ্ছে সেটা বুঝে গেছেন ট্রাম্পও। দুদিন আগে মোদি আর পুতিনের কথা হয়েছে, তারপরেই গত শুক্রবার এই নিয়ে সুর নরম করেছে ট্রাম্প। নতুন করে বিবৃতি দিয়ে ট্রাম্প সাহেব বলেছেন, ভারত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, সব বিষয়ে আমরা খোলাখুলি কথা বলবো। অর্থাৎ ভারতের কূটনীতি ফল দেখাতে শুরু করেছে। চমৎকার, কিন্তু এটা শেষ নয়, সবে শুরু। একাধিকবার বলেছি ইতিপূর্বে যে আগামী 1-2 মাসের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। সেনাবাহিনী সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেসব দোকানের গোডাউনে অভিযান চালিয়েছে এবং চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। 9-10 জনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে। এই অস্ত্রগুলো রীতিমতো অনলাইনে পর্যন্ত ডেলিভারি দেওয়া হতো এবং ডেলার্সে বিক্রি হতো। সামুরাই, মানে বুঝতে পেরেছেন, অনেক বড় বড় তরবারি এগুলো বিক্রি হতো এবং এগুলো গত 1 বছরে রাজধানী ঢাকার রাস্তায় আপনারা ব্যবহার হতে দেখেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে এগুলো বিক্রি হয়। আজকে আগ্নেয়াস্ত্র নয় এমন অস্ত্র ধরা পড়েছে। আগ্নেয়াস্ত্র বিক্রি হয়, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বিক্রি হয়। আমরা আশা করব সেনাবাহিনী তাদের সুস্পষ্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের গোডাউনও উদ্ধার করবেন। সেই সাথে যুক্ত করব যে সেনাবাহিনী আজ থেকে 1 বছর আগে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ পুলিশের থানা লুট হয়েছে। থানা লুট হওয়া অস্ত্র এখনো পর্যন্ত বাহিরে আছে। 2 দিন আগে এমন একটি খবর পাওয়া গেল যে খিলগাঁও একটি মসজিদে অস্ত্রের মজুদ পাওয়া গেছে। খিলগাঁও থানার অস্ত্র লুট করে মসজিদে রাখা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম বলছে যে এটি গুজব না, সত্যি ঘটনা। সত্যি আমরা থানা লুট হওয়া অস্ত্রগুলো এখনো পর্যন্ত অনেক অস্ত্রগুলো সেনাবাহিনী উদ্ধার করবে। কেন উদ্ধার করবে? সেনাবাহিনীর গৌরব ফেরানোর জন্য। সেনাবাহিনীর গৌরব ফেরানো কেন বলছি? গত 1 বছরে সেনাবাহিনীর ভূমিকায় বাংলাদেশের মানুষ আসলে হতাশ। বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা পর থেকে সেনাবাহিনীর উপর পুরোপুরি মানুষ হতাশ। এমনকি সেনাবাহিনীর উপর হতাশ, সেনাবাহিনী বিব্রত, সেনা কর্মকর্তারাও বিব্রত যে এই ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারে না সেনাবাহিনী এবং বিশেষ কোনো রাজনৈতিক দলকে পাহারা দিতে পারে না। বিশেষ করে এই যে কিংস পার্টিকে পাহারা দেওয়ার একটা অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে আছে। সেনা কর্মকর্তারা এটি বিশ্বাস করে যে রাষ্ট্রের পয়সা খরচ করে একটি অনিবন্ধিত দলকে সেনাবাহিনী পাহারা দিতে পারে না। যেটি জানা যাচ্ছে যে সেনাবাহিনী কিংস পার্টিকে আর পাহারা দেবে না। সেনাবাহিনী গৌরব হারিয়েছে। সেনাবাহিনীকে সবাই গালি দিচ্ছে, এখনো পর্যন্ত দিচ্ছে। এমনকি এই যে সেনাবাহিনী নিয়ে যে কথা বলতে আসছি, এই কথাই আলাপ মানুষ আর পছন্দ করে না। মানুষ এসে কমেন্টে এসে দুটো উচ্চবাচ্য কথা বলেও যায়। কিন্তু ভাই, যারা গালি দিচ্ছেন তাদেরকে একটু বলবো যে আপনি যদি আওয়ামী লীগ হয়ে থাকেন, আপনি সেনা সহায়তা ছাড়া, সেনার সমর্থন ছাড়া আজকে যে এই অবরুদ্ধ বাংলাদেশ, এই শ্বাসরুদ্ধকর বাংলাদেশ, এখান থেকে আপনি উদ্ধার হতে পারবেন না। আওয়ামী লীগ আপনি যতই আন্দোলন করুন, সংগ্রাম করুন, 50 বছর লেগে যাবে। সেনা সমর্থন ছাড়া পট পরিবর্তন হবে না। আপনি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করুন। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেনা সমর্থনে, সেনাবাহিনীর বিপদগামী অবসরপ্রাপ্ত চাকরিরত বিপদগামী সদস্যের দ্বারা সেই সময়ের পট পরিবর্তন হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান এসছে, জিয়াউর রহমানের পট পরিবর্তন, সেই সময়ও সেনা হস্তক্ষেপ। পরবর্তীতে এরশাদের পতন 90-এ, সেনাবাহিনী যদি এরশাদের পেছন থেকে সমর্থন সরিয়ে না নিত, সেনা জেনারেলরা যদি এরশাদের পেছন থেকে সমর্থন উঠিয়ে না নিত, এরশাদেও পতন ঘটানো যেত না। এরপরে আসেন 111-এর পট পরিবর্তন হলো, সেনা সমর্থন ছাড়া অসম্ভব ছিল। এরপরে আসেন সর্বশেষ 2024 সাল, সেনা সমর্থন ছাড়া, আমি খানিক আগে বললাম, এই যে আন্দোলন বলে, এই যে বিপ্লব বলে, এই বিপ্লবীদের, এই লাল বিপ্লবীদের সেনা সমর্থন ছাড়া লাল বিপ্লবীদের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। আজকে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ। আপনি সেনাবাহিনীকে গালি দিতে পারেন, কিন্তু আলটিমেটলি দেশি বিদেশি সব প্রভাব নিয়ে আপনার সেনা সহায়তা মাস্ট লাগবেই। এর কোনো বিকল্প নেই। হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে, ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি, সেনাপ্রধান চেঞ্জ হতে পারে,
ধরুন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে, এটার পরিবর্তন জেনারেল ওয়াকারও করতে পারেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান পরিবর্তন হয়ে যেতে পারে। হয়ে সেনা সমর্থন ছাড়া আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুন, আর আওয়ামী লীগের লোকজন আজকাল গালি দেন, জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকারুজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছেনই, গালিগালাজ করছেনই, আওয়ামী লীগের লোকজনও গালি দিচ্ছেন। অর্থাৎ একটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী। কিন্তু ভাই, নেতা পাতি নেতারা গালি দিচ্ছেন খুব কড়া ভাবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অভিযুক্ত করেছে, অনেকদিন পরে, ক্ষমতা হারানোর প্রায় 10 মাস 11 মাস পরে অভিযুক্ত করেছে বা করছে। কিন্তু চূড়ান্ত ভাবে কি গালি দিয়েছে? গালি দিতে পারছে। কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার, এই শ্বাসরুদ্ধকর, এই নরক পরিবেশ বাংলাদেশের পরিবর্তন হতে। সেটা 1/11-এর ওই রকম একটা প্রেক্ষাপট হোক বা যে কোনো ভাবে এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ট লাগবে। কাজেই সেনাবাহিনীকে গালিগালাজ করে গালি দিয়ে রক্ষা হবে না। আজকে সেনাবাহিনী গতকালকে বিশাল অস্ত্রের চালান উদ্ধার করেছে, দেশীয় অস্ত্র উদ্ধার করবে, আরো গৌরবোজ্জ্বল ভূমিকায় আসবে। এবং এই যে আজকে দেখুন সেনাবাহিনী 5 ধাপে, গত 17 সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 5ম ধাপে এই মুহূর্তে মাঠে আছে। এই মাঠে থাকাটা যদি ধরেন সেনাবাহিনী হঠাৎ করে উঠে যায়, কেমন হবে? ধরেন সেপ্টেম্বর মাস, নেক্সট যে ম্যাপটা বাড়বে বা ম্যাপটা বাড়াবার প্রয়োজন হবে, সে সময় থেকে সেনাবাহিনী মাঠ থেকে মনে করুন উঠে যাচ্ছে। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে, পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে। আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। পুলিশের আধুনিকায়ন, পুলিশের সুযোগ সুবিধা, পুলিশ কেন, সেনাবাহিনী, সব বাহিনীর এই যে 16 বছরের শাসনামলে যে সুযোগ সুবিধা পেয়েছে, এটি অতীতে কখনোই হয়নি। শুধু তাই নয়, পুলিশ ভাইদের বুকে ক্ষত আছে, হৃদয়ে রক্তক্ষরণ আছে, তাদের ভাই তাদের বোনকে হত্যা করা হয়েছে। পুলিশকে ছেড়ে দেবে? পুলিশ যদি সহযোগিতা করে আস্তে আস্তে, সেনাবাহিনী যদি ধরেন মাঠ থেকে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি স্পেস দেয় এবং ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেল, নেগোসিয়েশন হয়ে আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে, বারবার বলছি সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? পারবে না। কাজেই সেনাবাহিনীর গৌরব খানিকটা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা করি বা দেখতে চাই, গতকালকে যেমন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের গুদাম উদ্ধার করেছে, লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করবে, সন্ত্রাস দমন করবে এবং প্রয়োজনে এই যে দীর্ঘদিন মাঠে আছে উঠে যাবে, উঠে গিয়ে পুলিশকে সহযোগিতা করবে, পেছন থেকে সহযোগিতা করবে বা প্রয়োজন হলে আবার নামবে। কিন্তু রাজনীতির একটা সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত হবে, এটাই হওয়া উচিত। সেনাবাহিনীর মাধ্যমে এটা হবে। আজকে বলছি কথাটা, আগামী দিনে আপনারা যদি বাংলাদেশ যদি বাংলাদেশের মাঝে থাকতে হয়, আপনারা এটা নিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।